নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি। ইশতেহারে প্রতিশ্রুতি চায় বিভিন্ন মহল, নতুন বাস্তবতায় গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। 13,500 কোটি টাকা বকেয়া নিয়ে বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব। 6 বছর মামলা চালিয়ে সালিশে সমাধান চায় দুই মোবাইল অপারেটর, খতিয়ে দেখছে বিটিআরসি। বাড়তি মার্কিন ট্যারিফের মধ্যেই যুক্তরাষ্ট্রে বেড়েছে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি আয়, কমেছে দাম। চীনের হারানো বাজার দখলে এগিয়ে ভিয়েতনাম। শৈত্যপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে বোরো বীজতলা। ময়মনসিংহে চারা পচে যাওয়ায় দিশেহারা কৃষক। মৌলভীবাজারে পানি সংকট কাটলে বাম্পার ফলনের আশা। এবং ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের তথ্য, $1,000 কোটি সমর অস্ত্র বিক্রির আশায় ইসলামাবাদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। অডিটের 13,500 কোটি টাকা বকেয়া নিয়ে চলা বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে গ্রামীণফোন ও রবি। এই ইস্যুতে 6 বছর ধরে মামলা চালিয়ে অপারেটর দুটি এখন সালিশে সমাধান খুঁজছে। তারা বলছে এতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2016 সালে গ্রামীণফোন ও রবিতে অডিট বা নিরীক্ষা করে বিটিআরসি, যেখানে 1996 সাল থেকে 2014 সাল পর্যন্ত তরঙ্গের মূল্য পরিশোধ, লাইসেন্স ফি, করভ্যাট সহ বিভিন্ন বিষয়ে নিরীক্ষা হয়। ওই নিরীক্ষার পর গ্রামীণফোনের কাছে 12,580 কোটি টাকা এবং রবির কাছে 867 কোটি 23 লাখ টাকা পাওনা বাবদ দাবি করে বিটিআরসি। এই দাবি নিয়ে আপত্তি থাকলেও গ্রামীণফোন 2,000 কোটি টাকার বেশি এবং রবি পরিশোধ করেছে 138 কোটি টাকা। এর মধ্যে 2019 সালে বিটিআরসির পাওনা দাবির বিপরীতে আদালতে পৃথক মামলাও করে অপারেটর দুটি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বকেয়া পাওনার বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে গ্রামীণফোন ও রবি। চিঠিতে গ্রামীণফোন বলেছে নিরীক্ষা দাবির টাকা নিয়ে 6 বছর ধরে মামলা চলছে। দীর্ঘ সময়, প্রক্রিয়া এবং কারিগরি জটিলতা বিবেচনায় তারা এখন বিষয়টি সালিশি পদ্ধতিতে নিষ্পত্তি চায়। পারস্পরিক স্বার্থ বজায় রাখতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রবি। যেভাবে অডিটটা করা হয়েছিল সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। সুতরাং আরবিট্রেশনে যদি এটা একটা অ্যামিকেবলি সেটেল হয়, উই ওয়েলকাম দ্যাট। যেটাই সলিউশন আসুক, যেহেতু এটা লিগালি সাপোর্টেড, বোথ দ্য পার্টি উইল বি এবল টু স্ট্যান্ড অন দিস। একসময় বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে না চাইলেও বর্তমানে সালিশের মাধ্যমে সমাধান করার বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি। টেলিকম ইন্ডাস্ট্রির 93-94% রেভিনিউ আসে হচ্ছে মোবাইল অপারেটরদের কাছ থেকে। সো ওনাদের একটা ডিসপিউট এইভাবে হুট করে আরবিট্রেশনে যাওয়ার আগে আইনগত ভিত্তি, সুবিধা অসুবিধা সরকারের সাথে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেব আমরা। বর্তমানে দেশের 8.5 কোটি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে গ্রামীণফোন, আর রবির গ্রাহক সংখ্যা 5,75 লাখ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি উঠেছে নানা মহলে। নতুন বাস্তবতায় রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিচ্ছে এ বিষয়ে। বিএনপি বলছে ভোক্তাদের অধিকার নিশ্চিতে নানা পরিকল্পনা থাকবে ইশতেহারে। যে কোনো পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে জামায়াত। অন্যদিকে সিন্ডিকেট ভাঙতে মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর পরিকল্পনা এনসিপির। জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাতে যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি। শক্তিশালী বাজার সিন্ডিকেটের কাছে কর্তা ব্যক্তিদের এমন অসহায়ত্বের দৃশ্য চিরচেনা। ফলে বছরের পর বছর সাধারণের গলার কাটা দ্রব্যমূল্যের চড়া দাম। পেঁয়াজ, ডিম, তেল থেকে শুরু করে গ্যাস, সবকিছুতেই সাধারণের গলা চেপে ধরে মুনাফা করে সিন্ডিকেট।
পরিবর্তিত পরিস্থিতিতে এবারে নির্বাচন সামনে রেখে জোরে সোরে দাবি উঠছে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিতের। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ নিয়ে ইশতেহারে দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা চায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। গ্যাস সিলিন্ডারের দাম 700 থেকে 800 টাকা বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু এই সিন্ডিকেট চক্র, এই দ্রব্যমূল্য নিয়ে যে ব্যবসায়িক সিন্ডিকেট, সেই বিষয়ে মানে আমাদের যে রাজনৈতিক দল নির্বাচনী স্তরে সুস্পষ্ট তাদের বক্তব্য চাই যে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। এনসিপি বলছে মাঝারি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে নজর দিতে চায় তারা। ইশতেহারেও থাকবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা। জায়ান্ট যারা ব্যবসায়ী হয়ে যান তারা বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারসাজি করার বেশি চেষ্টা করেন। ফলে এই মাঝারি এবং অন্যান্য যে ব্যবসায়ী যাদের আছে তাদেরকে অবশ্যই সিন্ডিকেট মুক্তভাবে তাদেরকে স্বাধীন ব্যবসা করার জায়গাটা তৈরি করতে হবে এবং সেটা এনসিপি অবশ্যই বিবেচনা করবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা জামায়াতের, মেয়াদ ভিত্তিক কার্যক্রমের পরিকল্পনা দলটির। আমাদের প্রথম বক্তব্যই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ জনগণের স্বস্তিদায়ক একটি জীবন যাপনের জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদের ম্যানিফেস্টোতে আমরা এই কথাগুলোকে নীতিগতভাবে আনছি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বিএনপিরও। রাষ্ট্র মেরামতের সবকিছু নিয়েই ইশতেহার প্রণয়নের কথা বলছে দলটি। আমার মনে হয় যে ইশতেহারে আসার আগেই আমরা যে কয়টা জিনিস নিয়ে জনগণের কাছে যাচ্ছি, 1 নম্বর হলো ফ্যামিলি কার্ড, 2 নম্বর হলো হেলথ কার্ড, এগুলোকে আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব আমরা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের কথা বলছেন ক্যাব সভাপতি। এই দল সরকার গঠন করবে, তারা যদি এই জায়গাটায় যদি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেটা যদি বাস্তবায়ন না করতে পারে, তারা যদি আবার সেই আগের মতো জিম্মি দশায় পড়ে ব্যবসায়ীদের, তাহলে কিন্তু তারা অজনপ্রিয় হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিনের মাথায় শুরু হবে পবিত্র রমজান। নতুন সরকার দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখবে এমন প্রত্যাশা সাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এর আগে আমরা প্রতিবেদন দেখেছি অডিটে 13,000 কোটি টাকা নিয়ে সরকারের সাথে সমঝোতা যেতে চাচ্ছে মোবাইল অপারেটর দুটি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক রাশেদ মেহেদী। জনাব মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একটু শুরুতে যেতে চাই, সেটা হচ্ছে যে 13,000 কোটি টাকারও বেশি অডিট বকেয়া নিয়ে সরকারের সাথে সমঝোতা যেতে চাচ্ছে দুটি মোবাইল অপারেটর। সেক্ষেত্রে আসলে এই যে অডিট আপত্তি কিংবা নিষ্পত্তি 6 বছরের মামলা, কি মনে করছেন? এটা 6 বছর না, 2014 সালেই অডিট আপত্তিটা প্রথমে আসে এবং এটা তখন দুই অপারেটরের কেউই আসলে কিন্তু এই অডিট করতেও সহযোগিতা করেনি। তারপরে বিটিআরসি উদ্যোগ নিয়েছে, অডিট হয়েছে এবং অডিট হওয়ার পরে তাদের প্রায় দুই অপারেটর মিলে প্রায় 14,000 কোটি টাকার মতো একটা অডিট আপত্তি আসে। কিছু টাকা কিন্তু দিয়েছে, গ্রামীণ ফোনের মধ্যে প্রায় 1200 কোটি টাকা এবং রবি বোধহয় 138 কোটি টাকার মতো দিয়েছে। কিন্তু এটা নিয়ে বেশ কিছু টানাপোড়েন গেল, যেটা কি এনবিআর দেখবে না বিটিআরসি দেখবে। আচ্ছা, পরে কিন্তু এটা কোর্টে গেল, কোর্ট কিন্তু বলে দিল পরে যেন এটা বিটিআরসি দেখা উচিত। মানে এই করে করে কিন্তু একটা লম্বা সময়ক্ষেপণ হয়ে গেছে। আমরা সাধারণত যেটা দেখি যে অডিটে বেশ কিছু আপত্তি সব অডিটেই আসে। এটা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের অডিট হলে কিছু না কিছু আপত্তি হবেই, কারণ ভাউচারের সঙ্গে সবগুলো খরচের হিসাব হয়তো মেলানো যায় না। কিন্তু যখন একটা বড় স্কেলে অডিট আপত্তি হয় এবং সেই অডিট আপত্তির সঙ্গে যদি যুক্ত থাকে, কারণ এটা নিষ্পত্তি না হলে কিন্তু অনেক কিছুর আশঙ্কা থেকে যায়। এটা ওভার ইনভয়েসিং হয়ে টাকাটা বাইরে চলে গেছে কিনা, এটা একটা সবচেয়ে বড় আশঙ্কা। কিন্তু বা কি পরিমাণ ট্যাক্স কিংবা ফাঁকি দেওয়া হয়েছে কিনা। যদিও মোবাইল অপারেটর দাবি করেছিল তাদের যে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স ছিল সেটাকে আসলে তারা মানে হিসেব করতে ভুল করেছে, এনবিআর বা এনারা অডিটের লোকজন 2 বার করে করেছে, এরকম তাদের একটা ব্যাপার ছিল। বেশ কিছু বক্তব্য তারা ছিল, কিন্তু সেটা নিষ্পত্তি করতে এত সময় লাগার কিন্তু কথা না। একটু বলে যে সিম রিপ্লেসের ক্ষেত্রে তো একবার অপারেটর বিক্রি করছে, আবার রিপ্লেস আবার বিক্রি করছে, সেখানে কি ভ্যাট কিংবা ট্যাক্স কি যুক্ত হয়? হ্যাঁ, সিম যখন রিপ্লেসমেন্ট হয় সাধারণত যেটা বলা হয় যে আপনি তো একবার নেওয়ার সময় ট্যাক্স দিয়েছেন, কিন্তু রিপ্লেসমেন্টের সময় আসলে ওই চার্জটা হয় না। কিন্তু এখানে বলা হচ্ছে যে কিন্তু মোবাইল অপারেটর কোনো চার্জ করবে না, কিন্তু একটা সরকারের একটা ডিউটি থাকে। কিন্তু মোবাইল অপারেটররা বলছে যে না, সিম রিপ্লেসমেন্টের সময় এটা তো আসলে নতুন সিমের যে ট্যাক্স এনবিআর সেটা হিসেবে কাউন্ট করেছে, কিংবা অডিটের লোকজন তারা হয়তো ভুল করতে পারে। আবার ওদিক থেকে বলা হচ্ছে যে আপনি তো একটা সিম হারায় গেছে, নতুন সিমই তো দিচ্ছেন আর একটা, এটা তো নাম্বার হোক আর যে হোক, সে দেখতেছে একটা ছোটো একটা
ইকুইপমেন্টের মতো। ফলে ওই ঝামেলাটা মানে এটা বোঝার একটা ভুল। রিপ্লেসমেন্টের সময় আসলে আর কোনো ডিউটি বা কোনো চার্জ করা উচিত না, কিন্তু সেটা হয়েছে। কিন্তু এখন কিন্তু চলছে এটা, গ্রাহক পর্যায়ে রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা নেওয়া হয়। হ্যাঁ, সেটা এটা নেওয়া হয়, কারণ এটা যেভাবেই হোক না কেন আমাদের এখানে তো আপনি দেখেন যে আপনি সারা বছর কর দেন, তারপরে আপনার কাছে প্রত্যেকটা পণ্য কিনতে গিয়েই কর দিতে হয়, প্রত্যেকটা পণ্যের সঙ্গে ভ্যাট আছে। এই টেলিযোগাযোগ খাতের যদি মানে ভ্যালু চেনের কথা বলি, প্রত্যেকটা ভ্যালু চেনেই কিন্তু ভ্যাট আছে, যে ভ্যাট থাকার কথা না। মানে সব যে কারণে আসলে আপনার কিন্তু এই দামগুলো বেড়ে যায়, ইন্টারনেটের দাম বেড়ে যায়, আপনার মোবাইলের কল রেটের সময় বেড়ে যায়, কারণ 3-4 তরে ভ্যাট দিতে হয়। সেই ভ্যাটের আবার যেমন রেয়াত পাবেন কিনা সেটা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়, যেটা এই যে এই অডিট নিয়ে তৈরি হয়েছে। এটা কিন্তু অনেক আগে নিষ্পত্তি হওয়া উচিত ছিল, কারণ যেটা সরকারের পাওনা সেটা পাওয়া উচিত। আর অডিট যদি নিষ্পত্তি না করেন, এই যে দীর্ঘক্ষণ ঝুলে রেখেছেন, ভাই আমাদের তো এই টেলিযোগাযোগ সেক্টরের বাইরে থেকে বিনিয়োগ আসে, সেই বিনিয়োগটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। কারণ যে লোকটা অনেক বড় স্কেলে বিনিয়োগ করবে বা এফডিআই দেবে, সে যখন দেখে যে এরকম 2014 সালের একটা অডিট নিয়ে এখনও গভর্নমেন্ট নিষ্পত্তি করতে পারে নাই, তার মানে আমাদের রেগুলেটরি স্ট্রাকচার বলেন, আমাদের গভর্নমেন্টের যে মেকানিজমগুলো বলেন, সবগুলো তো আসলে তখন দুর্বলতা প্রমাণিত হয়। এবং এই বিনিয়োগ করে আবারও এরকম একটা আপত্তির মধ্যে, একটা সংকটের মধ্যে পড়বে কিনা, ফলে নতুন বিনিয়োগ আসে না, নেগেটিভ একটা ইমেজ রচনা হয়, তৈরি হয়। ফলে এই ধরনের বিষয়গুলোকে দ্রুত নিষ্পত্তি করা উচিত। সেক্ষেত্রে এই যে পাল্টা যে মামলাও করেছে অপারেটর দুটি বিটিসির বিরুদ্ধে, সেক্ষেত্রে এই যে পাল্টাপাল্টি মামলা সবকিছু মিলে আসলে কি মনে করছেন যে কোথায় যাবে? মামলা হতে পারে, কারণ আপনি যখন একটা অডিট আপত্তি দিচ্ছেন তাদের রাইট আছে, তারা কোর্টে যেতে পারে। কিন্তু মুশকিলটা হলো কোর্টে এটা কতদিন ঝুলে থাকবে। গভর্নমেন্টের তো কিছু কিছু ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া উচিত, যেখানে বিদেশি ক্ষতিটা কেমন হচ্ছে দুপক্ষের? এক পক্ষের হচ্ছে যে গভর্নমেন্ট দীর্ঘদিন টাকাটা পাচ্ছে না, এটা তো অবশ্যই ক্ষতি, কারণ টাকার অঙ্কটা অনেক বড়। ফলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গভর্নমেন্ট আসলে টাকাটা পাবে না, এটা গভর্নমেন্টের দিক থেকে ক্ষতি। আর অন্য দিক থেকে হচ্ছে যে যারা আসলে এই যে বিদেশি বিনিয়োগকারী যারা আছে, তারা এই সেক্টরে বাংলাদেশে যখন কেউ বিনিয়োগ করতে আসে, তখন তো এখানে ডুইং বিজনেস কেমন এবং সেটার মানে রেগুলেটরি স্ট্রাকচার, বিজনেস অ্যাটমসফিয়ার কেমন, সেগুলো দেখে। একটা মার্কেট অ্যানালিসিস তো হয়, সেই অ্যানালিসিস যখন করবে তখন দেখবে যে এরকম বাংলাদেশের সবচেয়ে বড় খাতে যে বড় বড় বিনিয়োগকারী, তাদেরই অডিট আপত্তি এরকম 10 বছর 12 বছর পড়ে আছে, তখন কি হবে? তখন কিন্তু অন্য খাতেও কেউ বিনিয়োগ করতে এসে বিনিয়োগ সম্মেলন আপনি অনেক বড় বড় করলেন, প্রচুর বিদেশিদেরকে নিয়ে আসলেন, এবং তারা মার্কেট অ্যানালিসিস করে দেখলো এই অবস্থা। তারা কিন্তু আপনার ওই গভর্নমেন্টের সুন্দর সুন্দর ব্রোশিওর দেখবে না, তাদের নিজস্ব মেকানিজমে পুরো মার্কেটের সিনারিওটা তারা নেবে। তো আপনি যে সিনারিওটা গ্রাউন্ডে রাখবেন সেটাই তাদের কাছে যাবে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের টেলিযোগাযোগ খাতে যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, সেটি সম্ভাবনা নিয়ে। বছর শেষ হয়ে গেছে, আপনারা কি দেখছেন আসলে বিনিয়োগটা কোন পর্যায়ে, কি অবস্থা, কিংবা সম্ভাবনা কতটুকু আগামী দিনে? আসলে সত্যিকার অর্থে যেটা বললি, টেলিযোগাযোগ খাতে অনেক দিন থেকেই আসলে এফডিআই আসছে না, এই ধরনের অনেকগুলো জটিলতার কারণে এফডিআইটা কমে গেছে। তারপরেও বেশ কিছু বিনিয়োগ হয়েছে, বিশেষ করে এই সময়কালে কিন্তু একটা বড় উল্লেখযোগ্য দিক হলো যে আমাদের দেশীয় অনেকগুলো কোম্পানি যারা নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করেছে, ক্লাউডের ক্ষেত্রে বিনিয়োগ করেছে, আপনার অ্যাডভান্স নেটওয়ার্কের ক্ষেত্রে বিনিয়োগ করেছে, এই সমস্ত আপনার যেই কারণে কিন্তু একটা বিষয় হচ্ছে যে দেশীয় বিনিয়োগ অনেকটা বেড়েছে, কিন্তু বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু সিদ্ধান্তে আসলে সমস্যা তৈরি করেছে, যে কারণে বিনিয়োগটা শুধু এই 1-1.5 বছরেই কিন্তু না, প্রায় 7-8 বছর ধরেই কম। আপনি যদি বিদেশি বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠানকে লোকাল ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগ দেন, তাইলে তার উনি বিদেশি বিনিয়োগ করবেন না, লোকাল ব্যাংক থেকে লোন নিয়ে বিনিয়োগ করবে। এখন লোকাল ব্যাংক যখন এরকম বড় বড় বিদেশি বিনিয়োগকারী পায়, তাদেরকে লোন দেয়, সে মনে করে লোনটা তার নিরাপদ, এটা খেলাপি হবে না, এটা দ্রুত ব্যাক করবে, আর লোকালগুলো তখন ঋণও পায় না। ফলে দুই দিকেই ক্ষতি হচ্ছে। এই যে একটা সিদ্ধান্ত যে বিদেশি বিনিয়োগকারী মোবাইল কোম্পানিগুলো বা বিদেশি বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেশি ব্যাংক থেকে লোন নিতে পারবে, এই একটা সিদ্ধান্তের কারণেই কিন্তু আমাদের আসলে বিদেশি বিনিয়োগ আমি বলবো 50%-এরও বেশি কমে গেছে। এই একটা কারণে আপনি যদি সিদ্ধান্ত করেন, তখন কিন্তু তাদেরকে এখানে ব্যবসা করতে বিনিয়োগ করেই করতে হবে। এখন তারা তো লোকাল ব্যাংক থেকে ঋণ নেয়, আবার লোকাল ব্যাংকগুলো থেকে তারা ঋণ নেওয়ার কারণে আমাদের লোকাল কোম্পানিগুলো ঋণ পায় না, একটা সমস্যা তৈরি হয়। মেয়েদের অনেক অনেক ধন্যবাদ, আমার আলোচনা শেষ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করছিলাম দুই মোবাইল অপারেটর এবং সরকারের মধ্যে অডিট আপত্তি নিয়ে এবং এই খাতে বিনিয়োগের প্রসার নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন টেলিযোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব রাশেদ মেহেদি। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল স্থলবন্দরে প্রায় অর্ধেকে নেমেছে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
দেশের চলমান 14টি স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সবচেয়ে বেশি বাণিজ্য হয় এই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্টাপোল স্থলবন্দরের মধ্যে। প্রতি বছর ভারত থেকে যে পরিমাণ পণ্য এই বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে, আমদানি পণ্যের উপর নির্দিষ্ট পরিমাণে একটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2025-26 অর্থ বছরে এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 8,370 কোটি টাকা। আর 6 মাসে অর্থাৎ 2025-26 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 4,133 কোটি টাকা। তবে 6 মাস শেষে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আদায় হয় মাত্র 3,120 কোটি টাকা, অর্থাৎ 6 মাসে লক্ষ্যমাত্রা থেকে রাজস্ব ঘাটতি দেখা গেছে 1,013 কোটি টাকা। সারা সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন 5 আগস্ট দেশের সরকার পরিবর্তনের পর আমদানি এবং রপ্তানি বাণিজ্যে একের পর এক নিষেধাজ্ঞা আসে। এই নিষেধাজ্ঞার কারণে অনেক পণ্য বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে। এছাড়া 5 আগস্টের পর নিরাপত্তা ঘাটতির কারণে বেনাপোল বন্দর থেকে অবাধে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে এবং শুল্ক ফাঁকি দিয়ে এই সমস্ত পণ্য দেশের অভ্যন্তরে পাচার হয়েছে। এসব কারণে কিন্তু বেনাপোল বন্দরে এই রাজস্ব ঘাটতি বেড়েছে বলে তারা মন্তব্য করছেন। এছাড়া আরেক শ্রেণীর ব্যবসায়ীরা মনে করছেন যে বন্দরে থেকে বা কাস্টম থেকে যদি দ্রুত পণ্য খালাস এবং পণ্য খালাসের যে সুযোগ সুবিধা সেগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু এই বন্দর দিয়ে আবারও আমদানি এবং রপ্তানি বাড়বে। আমরা কথা বলেছি কাস্টম কর্তৃপক্ষের সাথে। কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং 2025-26 অর্থ বছর শেষে তারা কিন্তু যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেই লক্ষ্যমাত্রা আদায় করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দর। ডিসেম্বরে দেশের পুঁজিবাজার থেকে 120 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা। এ সময় তারা শেয়ার কিনেছেন প্রায় 60 লাখ টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বিদেশি শেয়ার কমেছে সামিট অ্যালায়েন্স পোর্টে, যেখানে নভেম্বর মাসে তাদের অংশীদারিত্ব ছিল 3.69%। ডিসেম্বরে নেমেছে মাত্র 0.01%। এছাড়া গ্রামীণফোনের 0.87% থেকে বলা চলে যে নেমেছে গ্রামীণফোনের 0.87% থেকে কমে 0.80% নেমেছে। সিটি ব্যাংকের বিদেশি মালিকানা 0.64% কমে হয়েছে 5.40%। অন্যদিকে বিদেশি অংশীদারিত্ব থাকা শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের 36%-এর বেশি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের 32.83%, বেক্সিমকো ফার্মায় 27.35% ও নাভানা ফার্মায় 19.64% শেয়ার রেখেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বর্তমানে ডিএসসিতে তালিকাভুক্ত 360টি কোম্পানির মধ্যে মাত্র 132টিতে বিদেশি বিনিয়োগ রয়েছে। দেখছেন এ সময় বাণিজ্য। বাড়তি মার্কিন ট্যারিফ সহ নানা প্রতিবন্ধকতার মধ্যেই গেল বছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে 15%-এর বেশি। তবে দাম কমেছে বলে দাবি উদ্যোক্তাদের। কমতে থাকা চীনের হিস্সা দখলে সবচেয়ে এগিয়েছে ভিয়েতনাম। মন্দার কবলে পড়ে বাংলাদেশের রপ্তানি আয় যখন চলতি অর্থবছরের জুলাই বাদে বছর ব্যবধানে প্রতি মাসেই কমছে, তখন কিছুটা সুখবর দিল মার্কিন বাণিজ্য অধিদপ্তর অটেকজা। গেল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসের হিসাব তুলে ধরা অটেকজার হালনাগাদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে এ সময় বাংলাদেশ থেকে মার্কিন বাজারে গেছে 707.61 কোটি তৈরি পোশাক, যা 1 বছর আগের একই সময়ের তুলনায় 15.13% বেশি। এ সময় চলমান বেইজিং ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধের পরিণতি হিসেবে চীন থেকে 949.13 কোটি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে, বছর ব্যবধানে কমেছে 32.38%। মার্কিন পোশাকের বাজার হিস্সা দ্রুত দখলে নিয়ে শীর্ষস্থানে থাকা ভিয়েতনামের রপ্তানি আয় দাঁড়িয়েছে 1,416.37 কোটি ডলারে, প্রবৃদ্ধি হয়েছে 11.5%। 8.57% প্রবৃদ্ধি নিয়ে মার্কিন বাজারে প্রতিবেশী দেশ ভারতের পোশাক রপ্তানি হয়েছে 439.81 কোটি ডলারের। গেল বছরের প্রথম 10 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ 5 দেশের মধ্যে ভারত ছাড়া বাংলাদেশ সহ বাকি দেশের পোশাকের দাম কমেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ,
সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। শনিবার আইএফআইসি টাওয়ারে মাল্টিপারপাস হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফা। সম্মেলনে বিগত বছরের সাফল্য পর্যালোচনা ও নতুন বছরের কর্মকৌশল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ সময় জানানো হয়, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী, স্বচ্ছ ও গ্রাহক কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই আইএফআইসি ব্যাংকের প্রধান লক্ষ্য। শৈত্যপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহ বিভাগের বোরো বীজতলা, যদিও এখনও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেনি কৃষি বিভাগ। ক্ষতি বেশি হলে প্রণোদনা দেওয়ার বিষয়ে বিবেচনার কথা বলছে কর্তৃপক্ষ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। তাপমাত্রা নেমে আসে স্বাভাবিকের চেয়েও অনেক নিচে। এই প্রতিকূল আবহাওয়ায় বোরো ধানের বীজতলায় দেখা দিয়েছে পচন। হলদে হয়ে যাচ্ছে চারাগাছ, ছত্রাকের আক্রমণ বাড়ায় শুকিয়ে মারা যাচ্ছে বীজতলা। আগাম ব্রি ধান ও ব্রি ২৮ প্রজাতির ধানের বীজতলার ক্ষতি তুলনামূলক কম হলেও হাইব্রিড ধানের বীজতলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহের সব উপজেলাতেই। টানা শৈত্যপ্রবাহে বীজতলার এমন ক্ষতচিহ্ন দেখে তাই চিন্তার ভাঁজ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল চর রাধাকানাই এলাকার কৃষক গোলাম মোস্তফার কপালে। আমাদের এখন রোয়ার সময় হয়েছে, অথচ জ্বালা এখনো ওই মাটি থেকে অঙ্কন উপর দিকে ওঠে নাই। জ্বালা পচা মচা সব নষ্ট হয়ে গেছে। সরকারের মাধ্যমে যদি কোনো সুযোগ সুবিধা আমাদের করে দিতেন, তাহলে আমরা বোরোর ফসলটা ঠিকমতো করবার সম্ভব। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় বোরো বীজতলার লক্ষ্যমাত্রা 30,689 হেক্টর হলেও তৈরি হয়েছে 32,831 হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বীজতলা বেশি তৈরি হওয়ায় এই ক্ষতি খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। আমাদের অর্জিত বীজতলা চাহিদা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আছে, সুতরাং কোনো সমস্যা হবে না। এবছর বিভাগের 4 জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,68,872 হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে বোরোর উপরের পর পানি সংকটে পড়েছেন মৌলভীবাজারের হাওড়া অঞ্চলের কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি 4.5 মেট্রিক টনের বেশি ফলনের আশা কৃষি বিভাগের। শাওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওরে জমি প্রস্তুত করছেন কৃষক, কেউ আবার বীজতলা থেকে চারা তুলে রোপণ করছেন। মৌলভীবাজারের বিভিন্ন হাওরে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুত ও চারা রোপণ করছেন চাষিরা। তবে বোরো রোপণের পর হাওরে পানি সংকটের জন্য দুশ্চিন্তায় কৃষক। সংকট মোকাবিলায় সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। খালো নালোর পানি দিয়া মানে সানিয়া আমরা ক্ষেতগুলা করলাম। পরবর্তীতে দিন পানি আমরা কোন জায়গায় পাইব, এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত আছি। আমরা জানো সময় মতো পানিটা জানো সময় মতো পাইলাই, ওটাই আমরা কৃষি বিভাগের কাছে বিশেষভাবে অনুরোধ। কৃষি বিভাগ বলছে এবছর হাওর এলাকায় 7,000-এর বেশি কৃষকের মাঝে উপসি ও হাইব্রিড জাতের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি 4.5 মেট্রিক টনের বেশি ফলনের আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং তাদের সহযোগিতা করে দিচ্ছি আমাদের পক্ষ থেকে। আমরা যে লক্ষ্যমাত্রা ছিল আমরা সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে 62,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,81,250 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন এ সময় বাণিজ্য। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 9ম দিন আজ কর্মদিবসের সকালবেলা মেলায় খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি আছে তার কাছে। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে 9ম দিনের মতো চলছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে পেপারস অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে, এবং এবারের মেলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এই মেলার আয়োজকরা বলছেন মেলার মাধ্যমে দেশি বিদেশি পণ্যের যে পর্ষা বসানো হয় তার মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে পরিচিত করা হয় আন্তর্জাতিক পণ্যের সঙ্গে, একই সঙ্গে দেশে
যে সকল পণ্য উৎপাদিত হয় সে সকল পণ্যের সঙ্গে পরিচিত করা হয় বিদেশি ক্রেতাদের সঙ্গে, যার মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক কূটনীতির জোরদার এবং দেশের অর্থনৈতিক অবস্থাকে আরও বেশি শক্তিশালী এবং টেকসই করার ক্ষেত্রে ভূমিকা পালন করে এই বাণিজ্য মেলা, যার ফলে প্রতি বছর এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছে সরকার। এবারের মেলায় ছুটির দিনে ক্রেতা সমাগম খুব বেশি দেখা গেলেও সাপ্তাহিক কর্মদিবসে আজ খুব বেশি ক্রেতা সমাগম দেখা যাচ্ছে না সকাল থেকেই। তবে সূর্যের উপস্থিতিতে শীতের তীব্রতা কমায় বিক্রেতারা আশা করছেন কার্যদিবস হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে ক্রেতাদের উপস্থিতি, এবং এই আশায় তারা বিভিন্ন পণ্যের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন। মেলা শুরু হয়েছে জানুয়ারির 3 তারিখে এবং এই মেলা চলতে থাকবে মাসব্যাপী। আমার কাছে বাণিজ্য মেলার থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। আমরা সরাসরি ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বিশ্ববাজারে বাড়ছে মূল্যবান ধাতুর দাম। এক সপ্তাহে স্বর্ণের দাম 4.12% আর 10% বেশি বেড়েছে রূপার দাম। বাড়ছে কপার, প্লাটিনামের দামও। রোববার সকালে বিশ্ববাজারে 1 ট্রাই আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $4,510.61। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 4.12% আর 67.95% বেড়েছে বছর ব্যবধানে। আরেক মূল্যবান ধাতু রূপার দামও রয়েছে ঊর্ধ্বমুখী। এক সপ্তাহে 10% বেশি বেড়ে বর্তমানে প্রতি ট্রাই আউন্সের দাম উঠেছে প্রায় $80। বছর ব্যবধানে এই ধাতুর দাম 163% বেশি বেড়েছে। সোনা রূপার দাম বৃদ্ধির কারণ হিসেবে মার্কিন ফেডের সুদ হার কমানোর সঙ্গে ভূ রাজনৈতিক অস্থিরতাকে সামনে আনছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্স। বর্তমানে 1 ট্রাই আউন্স প্লাটিনাম বিশ্ববাজারে বিক্রি হচ্ছে $2,296.70। এই ধাতুর দাম সপ্তাহে 6.24% আর 135% বেড়েছে এক বছরে। কপারের দাম এক বছরে প্রায় 37.5% আর সপ্তাহে 3.38% বেড়ে প্রতি পাউন্ড বেচাকেনা হচ্ছে $5.86। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। তেল সমৃদ্ধ সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। এ বিষয়ে 3 দেশের মধ্যে আলোচনা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের মধ্যকার একটি প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। ঘনিষ্ঠ সূত্রের বরাতে স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। চুক্তি হওয়ার সম্ভাবনাও খুব বেশি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চল এবং ইরান ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এদিকে আঙ্কারা ও রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি ইসলামাবাদ সুদানের দিকেও ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রবার রয়টার্স জানায়, শিগগিরই সুদানের সেনাবাহিনীর সঙ্গে $150 কোটি অস্ত্র চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। সৌদি আরব ও তুরস্কের সমর্থন পাচ্ছে সুদানের সেনাবাহিনী। পাকিস্তানের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি আরও জানায়, অস্ত্র বিক্রির এই চুক্তিটি প্রায় চূড়ান্ত, যেখানে JF-17 যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত থাকতে পারে। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ত্রিপক্ষীয় জোট হলে 3 মুসলিম দেশের আলাদা শক্তি এক ছাতার নিচে আসবে। মক্কা মদিনার মতো পবিত্র ভূমির পাশাপাশি তেল সমৃদ্ধ সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ হিসেবে G20 জোটে প্রতিনিধিত্ব করছে। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আর এশিয়া ইউরোপের সংযোগস্থলে থাকা তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। এর ফলে তারা একে অপরকে সুবিধা দিতে পারবে। পাকিস্তান ঐতিহাসিকভাবে সৌদি আরব ও তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হলেও রিয়াদ আঙ্কারা সম্পর্ক সবসময় ভালো ছিল না। বর্তমানে সিরিয়া ও সুদানের সংঘাতে কাছাকাছি এসেছে দুদেশ। বিশ্লেষকরা বলছেন, এই 3 দেশ একত্রিত হলে আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক জোটেও বড় পরিবর্তনের ইঙ্গিত লক্ষণীয়। ইয়েমেনের সংঘাত ঘিরে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে দেখা দিয়েছে তীব্র টানাপোড়েন। নাসরিন রুমি, সময় সংবাদ। এই ছিল এ সময় বাণিজ্য। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল।
দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।